শুরু করছি বাংলা বলছে। মাটিগাড়ায় কিছুদিন আগে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় পড়ে যায়। ওই ঘটনায় অভিযুক্তকে ফাঁসির সাজা দিল আদালত। সাজা ঘোষণা হলো ভারতীয় ফৌজদারি আইনে। আরজিকর কাণ্ডের পর আর কতদিন অপেক্ষা বিচারের, সেটাই এখন সাধারণ মানুষের প্রশ্ন। মুখ্যমন্ত্রী 7 দিনের মধ্যে ফাঁসির দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 দিনের মধ্যে, অথচ 1 মাস পার। আজ 30তম দিন। আরজিকরের নৃশংসতম খুন এবং ঘৃণ্য ধর্ষণের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতারের সংখ্যা 1, তাও সেই গ্রেফতার কলকাতা পুলিশের হাতে। সিবিআই তদন্তের নিটফল কার্যত শূন্য। আর এই পরিস্থিতিতেই সোমবার অন্তর্বর্তী রিপোর্ট পেশ করতে চলেছে সিবিআই, যে রিপোর্টের দিকে তাকিয়ে গোটা দেশ। এরপরও প্রশ্ন থাকছেই, সেমিনার হলের পাশের দেওয়াল ভাঙার নেপথ্যে কি প্রমাণ লোপাটের ছক? ঘটনাস্থলে অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসের উপস্থিতির কারণ কি? কেন দুই সরকারের নির্দেশ নামায় দু রকমের তথ্য? এইসব তথ্যকে সিবিআইকে নির্দিষ্ট সূত্র দিচ্ছে। এরই মধ্যে বিচার চেয়ে ফের একবার রাত দখলের প্রস্তুতি। আর টানা আন্দোলনের এই আবহে অভিযোগ, বিনা চিকিৎসায় প্রাণ গেছে কোন্নগরের যুবকের। মায়ের আরতি নাড়িয়ে দিয়েছে সবাইকে। আজ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্ত হয় বিক্রম ভট্টাচার্যের। এই সব নিয়ে আমরা আলোচনা করব আজকের বাংলা বলছেতে। আমাদের সঙ্গে যারা আজকে রয়েছেন আলোচনার জন্য তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবাংশু ভট্টাচার্য, বিজেপির পক্ষ থেকে অঙ্কন দত্ত, সিপিআইএম এর পক্ষ থেকে সায়ন ব্যানার্জি, কংগ্রেসের পক্ষ থেকে সন্দীপা চক্রবর্তী এবং রয়েছেন শতাব্দী দাস, আন্দোলনকারীদের অন্যতম মুখ। আমি শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। 9 আগস্ট শুক্রবার আরজিকরে কর্তব্যরত অবস্থায় মর্মান্তিক মৃত্যু চিকিৎসকের। পৈশাচিক অত্যাচার, ধর্ষণ, খুন। চিকিৎসকের মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে। প্রতিবাদের ঢেউ গোটা দেশে। বিচার চাইছে বাংলা, বিচার চাইছে আমজনতা। বিচারের দাবিতে লাগাতার কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। এই বাংলা দেখেছে মেয়েদের রাত দখল, দেখেছে সাধারণ মানুষের মানববন্ধন। আবার এই বাংলাই দেখেছে ছাত্র সমাজের নবান্ন অভিযান, বিজেপির বাংলা বন্ধ। অন্যদিকে বিজেপির ডাকে জেলায় জেলায় চাক্কা জ্যাম, জেলা শাসকের অফিস ঘেরাও অভিযান। 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানির আগে ফের একবার রাত দখলের প্রস্তুতি। কিন্তু তদন্ত কতদূর? পুলিশ সিবিআই এর তদন্তে এখনো পর্যন্ত কি উঠে এলো? আরজিকর কাণ্ডে পুলিশের তদন্ত। ঘটনার 24 ঘন্টার মধ্যে পুলিশের হাতে গ্রেফতার সঞ্জয় রায়। সিসিটিভি ফুটেজ, ব্লুটুথ ইয়ারফোনের সূত্র ধরে গ্রেফতার। ঘটনাস্থল থেকে লিমা কোম্পানির নীল কালো ইয়ারফোন উদ্ধার করে পুলিশ। উদ্ধার ইয়ারফোন যে সঞ্জয়েরই তা প্রমাণিত। এরপর হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআই এর হাতে। আরজিকর কাণ্ডে সিবিআই এর তদন্ত। সমস্ত তথ্য হাতে পাওয়ার পর ধৃত সঞ্জয়কে দফায় দফায় জেরা। সিবিআই এর ম্যারাথন জেরা আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। পলিগ্রাফ টেস্ট হয় ধৃত সঞ্জয়, সন্দীপ ঘোষ, নিহত চিকিৎসকের 4 সহকর্মী চিকিৎসক সহ 10 জনের। 9 আগস্ট সেমিনার হল এবং কাছাকাছি কার কার মোবাইল ছিল তার তথ্য সংগ্রহ। ফরেনসিক ল্যাব থেকে ধৃত সঞ্জয় ও নির্যাতিতার ডিএনএ রিপোর্ট। শুধু আরজিকরের চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার তদন্তই নয়, সন্দীপের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগেও তদন্ত করছে সিবিআই ও ইডি। শুক্রবার সন্দীপ ঘোষের বাড়ি সহ সন্দীপ ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। মিলেছে সন্দীপের বিপুল সম্পত্তির হদিশ। তারপরেও প্রশ্ন উঠছে, সত্যিই কি সঞ্জয় একাই খুনি, নাকি নেপথ্যে আরও কেউ? বিচ্ছিন্ন ঘটনা নাকি প্রাতিষ্ঠানিক চক্রান্ত? সিবিআই কি আর কাউকে গ্রেফতার করবে? 19 আগস্ট কলকাতা টিভির হাতে উঠে আসে ময়নাতদন্তের এক্সক্লুসিভ রিপোর্ট। কি ছিল রিপোর্টে? ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট কলকাতা টিভিতে এক্সক্লুসিভ। শ্বাসরোধ করেই খুন আরজিকরের চিকিৎসককে। যৌনাঙ্গে জোর করে কিছু প্রবেশ করানো হয়, যৌন নির্যাতনের প্রমাণ স্পষ্ট। চিকিৎসকের শরীরে একাধিক ক্ষত চিহ্ন, মাথা, গাল, নাক, ঠোঁট, গলা, হাঁটু, কাঁধ, যৌনাঙ্গেও ক্ষত চিহ্ন। শ্বাসরোধের কারণে ফুসফুসে রক্ত জমাট। নির্যাতিতার জরায়ু মুখে ঘন তরল। এই তরলের ওজন 151 গ্রাম। প্রথম থেকেই প্রশ্ন উঠছিল, ধর্ষণ খুনের নেপথ্যে এক না একাধিক ব্যক্তির হাত। তবে ডিএনএ রিপোর্ট হাতে পেয়ে সিবিআই কার্যত নিশ্চিত যে সঞ্জয় ধর্ষক। কারণ সেমিনার হল থেকে উদ্ধার একাধিক নমুনায় মিলেছে সঞ্জয়ের ডিএনএ। নিহতের গলায় সঞ্জয়ের দাঁতের কামড়, সঞ্জয়ের হাতে নিহতের নখের আঁচড়। নির্যাতিতার লালায়ও মিলেছে সঞ্জয়ের ডিএনএ। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে।
ঘটনাস্থলে অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসের উপস্থিতি নিয়ে এরই মাঝে স্বাস্থ্য দপ্তরের দুটি নির্দেশিকায় রহস্য আরও ঘনীভূত হয়। সেমিনার হলের পাশে দেওয়াল ভাঙা নিয়েও তুঙ্গে বিতর্ক। 10ই আগস্ট ভাঙার নির্দেশ দেন সন্দীপ ঘোষ, নির্দেশ যায় পূর্ত দফতরের কাছে। সত্যিই কি এই ঘটনাগুলির সঙ্গে চিকিৎসকের মৃত্যুর কোনো যোগসূত্র নেই, নাকি এই তথ্যগুলি তদন্তকারীদের নতুন কোনো সূত্র দিচ্ছে? সন্দীপ অভিক দে বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ওঠার পরই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। সন্দীপ ঘোষকে শোকজ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের, খুব শীঘ্রই রেজিস্ট্রেশন বাতিল হতে পারে সন্দীপের। অন্যদিকে সাসপেন্ড করা হয়েছে অভিক দে বিরূপাক্ষ বিশ্বাসকে। মানে ওনার সাসপেনশন তো একটা হয়েছেই, এবং কিন্তু কোনো মানে ডিসিপ্লিনারি অ্যাকশন স্বাস্থ্য ভবন থেকে নেওয়া হয়নি, সেগুলো নেওয়া হোক। অভিক দে নামক এই ব্যক্তিটি আমাদের এখানে সেমিনার হলের ভেতর বা মানে তার সংলগ্ন এরিয়াতে বা ক্যাম্পাসে অ্যাটলিস্ট প্রেজেন্ট ছিলেন, এবং উনি ওই দিন সকালবেলা আদৌ এখানে ছিলেন কিনা বা উনি এসএসকেএম এর র্যালিতে ছিলেন কিনা এগুলো সব সিবিআই ইনভেস্টিগেট করুক। যদি দরকার মনে হয় ওনাদেরকে সিবিআই ইনভেস্টিগেশনের আন্ডারে আনা হোক। 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি, সেদিনই অন্তর্বর্তীকালীন রিপোর্ট জমা দেবে সিবিআই। তাই আপাতত সুপ্রিম কোর্টের শুনানির দিকেই নজর গোটা দেশের। কলকাতা টিভি। আমি শতাব্দীকে দিয়ে আজকে শুরু করি। শতাব্দী, আমরা যদি দেখি যে আগামীকাল এই ঘটনার 1 মাস পেরোচ্ছে, এখনো পর্যন্ত এই খুন এবং ধর্ষণের ঘটনায় সঞ্জয় রায় গ্রেফতার হয়েছে। কারণ আমরা সন্দীপ ঘোষ সহ যাদের গ্রেফতার হতে দেখেছি সেটা দুর্নীতি সংক্রান্ত মামলায়। আমরা দফায় দফায় রাত দখল দেখেছি, আমরা দফায় দফায় আন্দোলন দেখছি, এবং সমাজের সব স্তর থেকে এরকম স্বতঃস্ফূর্ত আন্দোলন সেটা এর আগে পশ্চিমবঙ্গে হয়েছে কি না মনে করা যায় না। তো কতটা আশাবাদী বিচারের ব্যাপারে? আমরা খুবই আশাবাদী। মানে দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষের যেরকম আশাবাদী না হয়ে উপায় থাকে না, আমরা সেরকম আশাবাদী। এবং যে স্বতঃস্ফূর্ত আন্দোলনটা গড়ে উঠেছিল আমরা দেখেছিলাম, এটা আমরা যখন ডাক দিয়েছিলাম তখন তো আমরা বুঝতে পারিনি যে এরকম মানে 300 জায়গায় হবে। প্রাথমিকভাবে কিছু জায়গায় কেউ কেউ ডাক দিয়েছিলেন কয়েকটা স্পটে। তো এইটা প্রমাণ করে যে দীর্ঘদিন ধরে একটা পুঞ্জীভূত ক্ষোভ ছিল, জেন্ডার জাস্টিস নিয়ে, লিঙ্গ হিংসা নিয়ে একটা পুঞ্জীভূত ক্ষোভ ছিল। এবং বিভিন্ন শ্রেণীর মানুষের, বিভিন্ন শ্রেণীর আর কি মেয়েদের, এবং এক্ষেত্রে ট্রান্সকোয়ার মানুষকেও আমি যুক্ত করব আর কি, কারণ তারা একটা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন এক্ষেত্রে, আমাদের সঙ্গে থেকেছেন। তো তাদের সকলের এই যৌন হিংসার একটা অভিজ্ঞতা ক্ষেত্রে একটা বিন্দুতে তারা সবাই গিয়ে আইডেন্টিফাই করেছিল বলেই তারা সকলে এই জায়গাটায় এসে মানে এই রাত দখলের কর্মসূচিটায় নেমে পড়েছিল, এবং তাদের সবাইকে আমরা পেয়েছিলাম। এবং এখনও যখন যেখানে এরকমভাবে এই যে আন্দোলনটা চলছে, নাগরিক আন্দোলন একদিকে চলছে, একদিকে তো একটা লিঙ্গ আন্দোলন চলছে, লিঙ্গ রাজনৈতিক আন্দোলন চলছে, দুটো কোথাও এসে মিশছে, কোথাও আলাদা হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে যখন যেখানে ডাকা হচ্ছে, মানুষ হয়তো অতটা বুঝছেন না যে কারদের পেছনে কারা, মানে কোনটা লিঙ্গ রাজনৈতিক আন্দোলন থেকে হচ্ছে, কোনটা নাগরিক আন্দোলন থেকে হচ্ছে, কোনটা একেবারে রাজনৈতিক আন্দোলন হচ্ছে যেখানে ক্ষমতাকে মানে একেবারে রাজনৈতিক কারোর পদত্যাগ চাওয়া হচ্ছে। কিন্তু তারা দেখা যাচ্ছে যে যেখানে রাজনৈতিক এজেন্ডা নিয়ে যেটা, হ্যাঁ হ্যাঁ, তো দেখা যাচ্ছে মানুষ বিভিন্ন জায়গাতে যেখানে যে ডাক দিচ্ছেন তারা নেমে পড়ছেন। ফলে মানে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট প্রচুর ঘুরছে যে অন্য সময় মিছিল মানুষকে খোঁজে, এখন মানুষ মিছিল খুঁজে নিচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরের লোকজন নিজেদের মতন করে মিছিল করছেন। একদিকে আইটি সেক্টরে দেখছি আমরা যে আইটি সেক্টর মিছিল করছে, এটা একটা নতুন ঘটনা যে আইটি সেক্টরে নিজস্ব মিছিল করছে তারা, এবং তাদেরও সেই কোথাও গিয়ে তারা আইডেন্টিফাই করছে যে ওখানে সত্যি রাতভর কাজ চলে ওই এলাকায়, ওই সেক্টরগুলোতে, এবং সেখানে সত্যি গণপরিবহন থাকে না, মানে সেখানে অল্প মাইনেতে চাকরি করলেও তাদের প্রাইভেট কোনো একটা পরিবহনে করে যেতে হয়। ফলে এই জায়গাগুলোতে তারা করছে, মানে আইডেন্টিফাই করছে। এবং একই সঙ্গে দেখা যাচ্ছে যে এই যে শুনানির দিনগুলো, মানে ডেটের পর ডেট পিছিয়ে গেলে সাধারণত যেটা হয় যে
পরপর ডেট পড়তে থাকলে, একটার পর একটা শুনানির ডেট পড়তে থাকলে আস্তে আস্তে মানুষ বিস্মৃত হয় যে কবে ডেটটা পড়লো, কি কি আপডেট আছে সেগুলো নিতে হবে কিনা। তো এই ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে আমাদের এটাই ভূমিকা হওয়া উচিত যে আমরা যেন মনে রাখাতে পারি, লোকজনের স্মৃতিতে যেন এটা হ্যামার করতে পারি যে এবারে কিন্তু ডেট আছে। আবার আমাদের সতর্ক হতে হবে, ভিজিলেন্স রাখতে হবে বিচার ব্যবস্থার প্রতি, জুডিশিয়ারির প্রতি, যে তারাও যেন অত্যন্ত সতর্কভাবে এই ব্যাপারটার ফয়সলা করেন। আমরা শুধু সেই কাজটাই করছি একেবারেই শতাব্দী। এবং এখানে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শব্দটাকে এখানে পেলাম সেটা হচ্ছে ভিজিলেন্ট থাকতে হবে। ভিজিলেন্ট কেন থাকতে হবে? কারণ পুলিশ প্রশাসনের ভূমিকা নানাবিধ প্রশ্নের মুখে, এমনকি আমরা জুডিশিয়ারির প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেও বলছি যে যেভাবে বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আইনের ফাঁক গলে কামদুনির মতো ক্ষেত্রে মূল অভিযুক্তরা তারা যেভাবে ছাড় পেয়ে গেছে, সেই কারণেই সমাজের সব স্তরের মানুষ তারা মনে করছেন যে এই বিচারের দাবিটাকে জিইয়ে রাখতে হবে, হাল ছেড়ে দিলে চলবে না। এবং যারই ফলশ্রুতি হিসেবে আমরা দেখছি যে এই 1 মাসেরও বেশি সময়, এবং প্রথম দিক থেকে অনেকের মধ্যে ধারণা ছিল যে এই ডাকগুলোতে কতজন পার্টিসিপেট করবেন, সামনে পুজো আসছে, তার আগে একাধিক ফেস্টিভ্যাল, আজই যেমন গণেশ চতুর্থী, তার জন্য কোথাও এটা ঝিমিয়ে পড়বে কিনা। কিন্তু এখনো পর্যন্ত যে ইঙ্গিত দেখা যাচ্ছে, ঝিমিয়ে পড়া তো নয়, বরং প্রবল উদ্যমে বিচারের বাণী আরও জোরালো, আরও বিচারের দাবি আরও জোরালো হচ্ছে। আমি অঙ্কনের কাছে এখানেই আসবো যে অঙ্কন 30 দিন পার, এখনো পর্যন্ত সিবিআই এর হাতে এই কেসে আর কোনো গ্রেফতারি নেই। কারণ সন্দীপ ঘোষ সহ যারা গ্রেফতার হয়েছে, হ্যাঁ এই দুটো ইন্টারলিঙ্কড কিনা সেগুলো তো তদন্ত সাপেক্ষ, কিন্তু নির্দিষ্টভাবে আর্থিক দুর্নীতি সংক্রান্ত কেসে সন্দীপ ঘোষ সহ বাকিরা তারা গ্রেফতার হয়েছে। তাহলে সিবিআই এর নিটফল কি? দেখুন, সিবিআই এর নিটফল কি, এটা সিবিআই যখন সোমবার নিজের রিপোর্ট মহামান্য সুপ্রিম কোর্টে জমা দেবে তখন আমরা সবাই দেখতে পাবো। আমাদের কাছে তো আলাদাভাবে কোনো ইনপুট নেই, আমরা আপনাদের মাধ্যমে জানতে পাচ্ছি, আদালতে যে লাইভ স্ট্রিমিং চলছে তার মাধ্যমে জানতে পাচ্ছি। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে ঘটনার পর থেকে প্রশাসনিকভাবে একটা প্রশাসনিক তৎপরতা যাকে বলে, সেই তৎপরতা দিয়ে ঘটনাটাকে ধামাচাপা দেওয়া, তদন্তকে প্রলম্বিত করা, তদন্তকে বিপথে চালনা করা ইত্যাদি নানা রকম প্রচেষ্টা হয়েছে। সেই প্রচেষ্টা কখনো আমরা দেখতে পেয়েছি স্বাস্থ্য ভবনের মধ্যে দিয়ে এসেছে, কখনো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসেছে, কখনো হাসপাতাল কর্তৃপক্ষ থেকে এসেছে, এবং সব থেকে বড় কথা আমরা তড়িঘড়ি মানে যিনি বারবার বিগত 1 মাস ধরে এই ঘটনা নিয়ে বলতে বলতে আমরাও ক্লান্ত হয়ে গেছি, কিন্তু হাল ছাড়ছি না, যে সেই দেহ তাড়াতাড়ি তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া, অনৈতিকভাবে নিয়ম না মেনে পোস্টমর্টেম করা থেকে শুরু করে বিভিন্নভাবে মানে যেন সত্যিটা সামনে না আসে, এই ঘটনাগুলো রয়েছে। এর মধ্যে তদন্ত চলছে, তদন্তের যে নির্যাস, এবার আপনি জানেন বিভিন্ন ঘটনা আপনি নিজেও কভার করেছেন, যে নির্ভয়া থেকে শুরু করে বিভিন্ন তদন্তে, এবং এখানে তো একটা প্রশাসনিক প্রচ্ছন্ন মদত আমরা দেখতে পাচ্ছি বা একটা যোগ থাকার আশঙ্কা। গতকাল যখন সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্টে রক্ষা কবচ নিতে গেলেন, সুপ্রিম কোর্টের মহামান্য বিচারকরা যে বক্তব্য রাখলেন তাতেও কিন্তু নির্যাস উঠে এলো যে এই দুটো ঘটনা তো ইন্টারলিঙ্কড হতে পারে, যে এই দুর্নীতি এবং এই যে নারকীয় ধর্ষণ এবং খুন, আপনি কেন রক্ষা কবচ চাইতে আসছেন? তাহলে এই তদন্তটা করতেও সময় লাগবে। যেমন আপনি আজকে শুরুই করলেন মাটিগড়ার যে ধর্ষণেরটা, প্রায় 1 বছর 2 মাস মতো সময় লাগলো তদন্ত করে কনভিকশনে যেতে। আমরা আশাবাদী যে আমরা আসল দোষী ধরতে এবং তাদের শাস্তিবিধান দেখতে পাবো নিজের চোখে। দেবাংশু, প্রথম থেকে যে প্রশ্নটা উঠছে যে ঠিকই একটা ঘটনা ঘটে গেছে, চূড়ান্ত অনভিপ্রেত ঘটনা, এখনো পর্যন্ত আমরা জানি না যে এটা একটা প্রাতিষ্ঠানিক অপরাধ নাকি একজন ব্যক্তি তার অপরাধ মনস্কতার মাসুল দিতে হয়েছে ওই চিকিৎসককে। কিন্তু তার পর থেকে সবটা নির্ভর করে যে কিভাবে এই বিষয়টাকে প্রশাসন হ্যান্ডেল করছে। সেই হ্যান্ডেল করার ক্ষেত্রে একাধিক লুপহোল নিয়ে প্রশ্ন উঠছে, এবং জানিয়েই সাধারণ মানুষকে আজকে ভিজিল্যান্ট থাকতে হচ্ছে। আমি প্রথমেই একটা কথা বলি, শিলিগুড়ির যে আজকে ঘটনাটা, সেই ঘটনাটাই কিন্তু 1 বছর এর মধ্যে গ্রেফতার 1 বছর লাগেনি। সেই ঘটনাটাই গ্রেফতার হয়েছে, গ্রেফতারের পর ট্রায়াল হয়েছে, ট্রায়াল করে কনভিকশন হয়ে গেছে উইদিন 1 ইয়ার। অর্থাৎ এক্ষেত্রে আমাদের প্রশ্নটা হচ্ছে সিবিআই
সঞ্জয় বাদ দিয়ে যাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, সেই সঞ্জয় বাদ দিয়ে দ্বিতীয় কোনো গ্রেফতারি খুনের মামলা এখনো সিবিআই করতে পারেনি, সেটাও 25 দিনের ওপরে অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখন আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে, দেখুন সিবিআই এর সিরিয়াসনেস নিয়ে তো আজকে গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ অলরেডি সিবিআই এর কি গল্প সেটা দেশের মানুষ, রাজ্যের মানুষ খুব ভালো মতো জানে। কারণ এই রাজ্যের মাটিতেই গত 13-14 বছরে আমরা যতগুলো কেস সিবিআই এর হাতে যেতে দেখেছি, সারদা, নারদা, রোজভ্যালি, হাঁসখালি, বকটুই, তার মধ্যে কটায় সিবিআই কনক্লুশনে পৌঁছতে পেরেছে আমি এটাই বলতে চাইছি যে এই সিবিআই সিরিয়াসনেস বোঝা যায়। গতকালকে লোয়ার কোর্টে সঞ্জয়কে যখন তোলার কথা, সেই সময় দেখা যাচ্ছে সিবিআই এর আইনজীবী, মানে সিবিআই যিনি পিপি, তিনি উপস্থিত নেই, সিবিআই সিনিয়র আইনজীবী উপস্থিত নেই, ইনভেস্টিগেটিং যে অফিসার আইও তিনি উপস্থিত নেই, এবং সেই দেখে ক্ষুব্ধ হয়ে জজ সাহেবকে এটা বলতে তিনি বাধ্য হলেন যে আপনারা কি আর কি মারছেন, আপনারা কি ছেলে খেলা ভেবেছেন, এবং তারপরে তিনি বললেন আমি কি অভিযুক্তকে জামিন দিয়ে দেবো। তাহলে বুঝুন, যেখানে এখনো পর্যন্ত এই গোটা কেসের একমাত্র অভিযুক্ত এবং হতে পারে সেই এই কেসের একমাত্র চাবিকাঠি, কারণ এখনো অবধি সমস্ত সংবাদ মাধ্যমের যে সূত্র মারফত খবর, ইনক্লুডিং কলকাতা টিভি, তাতে কিন্তু সঞ্জয়ের ডিএনএ ম্যাচ করেছে। অর্থাৎ সঞ্জয় যে ঘটনার সঙ্গে যুক্ত এই বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রশ্নটা হচ্ছে সঞ্জয় ব্যতীত আর কেউ আছে কিনা। সঞ্জয় যে আছে এটা মোটামুটি কনফার্ম ডিএনএ রিপোর্ট থেকে। তাহলে এই সঞ্জয় যে যুক্ত, এর সাথে যদি অন্য দ্বিতীয় কেউ যুক্ত থাকে, তৃতীয় কেউ যুক্ত থাকে, কিংবা সঞ্জয় যদি কারণ নির্দেশে এই খুন ধর্ষণটা করে থাকে, এই সবটাই তাহলে সঞ্জয়ের পেট থেকে বেরোতে পারে। আর এই সঞ্জয় এই মুহূর্তে কাদের হেফাজতে আছে? সিবিআই এর হেফাজতে। আর সেই সিবিআই এর যেখানে সঞ্জয়ের আরো কয়েকদিনের কাস্টাডি চাওয়ার কথা, সেখানেই তার উপস্থিত হচ্ছেন না, যেখানে জজ সাহেবকে বলতে হচ্ছে আমি কিন্তু জামিন দিয়ে দেব। তাহলে এই ভয়ঙ্কর পরিস্থিতি, আমি আর দুটো লাইন জাস্ট বলে শেষ করি, এই ভয়ঙ্কর পরিস্থিতি। আর আমি একটা কথা বলি, বারংবার যে দেখুন আমি একটা কথা বলি, আজকে কলকাতা টিভি, কলকাতা টিভি আজকে এই শিলিগুড়ির যে ঘটনাটা সেটা নিয়ে আপনি প্রতিবেদনের মধ্যে হেডলাইনের মধ্যে রাখলেন। আমি আপনাকে আজকে, এইটা তো একটা সামাজিক ইস্যু, আমরা বারবার বলছি সামাজিক সমস্যা, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে মৌপিয়াদি, পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের তো এটা দেখাবে না, পশ্চিমবঙ্গের অধিকাংশ সংবাদ মাধ্যম তারা 2 মিনিটের বেশি অপচয় করেনি শিলিগুড়ির এই কনভিকশনের খবরটা নিয়ে। এবার আপনি আমার একটা কথা বলুন, আমরা প্রত্যেকে বলি একটা ঘটনা ঘটবে তারপরে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দৃষ্টান্ত মানে কি? দৃষ্টান্ত শব্দটার অর্থ কি? এমন একটা ঘটনা যেটা করার পর আর 5টা মানুষ সেটা দেখে শিক্ষা নেবে, ওই দেখে শিক্ষা নেওয়াটা দৃষ্টান্ত হয়। যদি আমি এই কনভিকশনে যে মৃত্যুদণ্ড পেল সেটার খবরই প্রচার না করলাম, সেটাকে প্রচারিতই না হতে দিলাম, তাহলে আমি চিৎকার করে লাভটা কি করলাম? তাহলে জাস্টিসের কথা বলে আমার লাভটা কি হলো? তাহলে আর 5টা মানুষকে আমি ভয়টা কি করে দেখাতে পারলাম, দেখো তুমি এই অপরাধটা করলে তোমায় কিন্তু মৃত্যুদণ্ডের সামনে যেতে হবে। আমরা ইস্যুর সময় চিৎকার করি, আমি আবার বলছি, আমি কলকাতা টিভির কথা বলছি না, আমরা ইস্যুর সময় চিৎকার করি, ঘটনার সময় আমরা বিচার চাই বলি, কিন্তু তারপরে ঘটনার থেকে যখন আমাদের আর কিছু পাওয়ার থাকে না, আমি দুঃখিত এই কথা বলতে বাধ্য হচ্ছি, যখন আমাদের টিআরপি পাওয়ার থাকে না, যখন আমাদের ভিউজ পাওয়ার থাকে না, তখন আমরা সেটাকে ভুলে যাই এবং এই কনভিকশনের খবরও তখন 2 মিনিটে ছেড়ে দিই। আমি বলছি এই সমাজে কিন্তু প্রত্যেকটা এটা হয়তো তুমি সংবাদ মাধ্যমের কোনো অংশকে ধরে বলছো, কিন্তু কলকাতা টিভি এই খবরও দেখিয়েছে, যেমন আপনারা দেখিয়েছেন, যথেষ্ট গুরুত্ব সহকারে দেখিয়েছে। অন্য সংবাদ মাধ্যম কি ভেবে তারা সিদ্ধান্ত নিয়েছেন সেটা তারাই স্থির করবেন। আমি সায়নের কাছে আসব। সায়ন, 30 দিন পার, আমরা কতটা আশা করতে পারি তদন্ত নিয়ে? দেখো, আমি একজন কো প্যানেলিস্ট রয়েছেন আজকে, আমি সেই কো প্যানেলিস্টের সাথে একদম একমত, যিনি বলছিলেন যে ভিজিলেন্স ওভার জুডিশিয়ারি। আমার কথাটা এত ভালো লাগলো এবং আমি অ্যাপ্রিসিয়েট করছি, এবং আমরাও একই কথা বলছি যে আজকে মানুষ, সাধারণ মানুষ, যে কথাটা আমরা বলছি এটা গণ আন্দোলন তো, এবং মানুষ এরকম বিরামহীন আন্দোলন করছে তার কারণ কোথাও গিয়ে যে বিশ্বাস, অর্থাৎ প্রশাসন, জাস্টিস বা সামগ্রিকভাবে গণতন্ত্রের পিলারগুলোর ওপরে যে বিশ্বাস, হয়তো মৌপিয়াদি সেই বিশ্বাসের ওপরেও কিন্তু আঘাত এসছে, এবং আঘাত এসছে বলে আজকে আমাদের একজন কো প্যানেলিস্ট, সম্ভবত শতাব্দী ম্যাডাম, আমি যতদূর দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা কথা বললেন যে ভিজিলেন্স ওভার জুডিশিয়ারি। এবার তুমি আগের দিন তোমার শোতে একটা প্রশ্ন করেছিলে যে সায়ন, সিবিআই এর ওপরেও তোমাদের আস্থা নেই, তোমাদের সিআইডির ওপর আস্থা নেই, রাজ্য পুলিশের ওপর আস্থা নেই, তাহলে তোমাদের কাদের ওপর আস্থা? সিপিআইএম কি তদন্ত করবে? আমরা সেদিনকেও বলেছিলাম আস্থা একমাত্র এই কারণে আছে, দুটো কারণে। 1 নাম্বার বিষয় হচ্ছে সিবিআই এর তদন্ত এখনো সুপ্রিম কোর্টের সামনে পেন্ডিং আছে, আর 2 নম্বর হচ্ছে রাজ্যের সাধারণ মানুষ এখনো রাস্তায় আন্দোলনটা করছে। এই কন্টিনিউয়াস প্রেশারটা রাখবার জন্য গোটা রাজ্যের মানুষের কাছে আমরা আবেদন জানাচ্ছি। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, দেবাংশু বলল যে কনভিকশনের খবর কেন পড়া হয় না। এখন এরকম হাস্যকর কথা তো আমি খুব কম শুনেছি। তার আগে ওকে মনে করিয়ে দিই, কামদুনির কনভিকশনের খবরও যেমন পশ্চিমবাংলায় হয়েছে,
তেমনি কামদুনির ঘটনায় দোষীরা হাইকোর্টে গিয়ে ছাড়া পেয়ে গেছে, সেই খবরও পশ্চিমবাংলায় হয়েছে দেবাংশু। আবার যে খবরটা আজকে কোথাও হয়নি সেটাও জেনে রাখো, তৃণমূল কংগ্রেসের নয়নের মণি এই সোনারপুরের জামাল, এই শেষ 2 মাস আগে যাকে নিয়ে আলোচনা হচ্ছিল মহিলা নির্যাতন ইত্যাদি নিয়ে, 18টা এফআইআর, রাজ্য পুলিশের তদন্ত, 2 মাসের মাথায় গতকাল সে ড্যাং ড্যাং করে বেল পেয়ে গেছে। সে খবরও প্রচার হয়নি। বিষয়টা খবর প্রচার নিয়ে নয়, 25 দিন 30 দিনের মাথায় মৌপিয়াদি এই অভিক বিরূপাক্ষ এদের কথা আসছে কোথা থেকে? নির্যাতিতার মা বাবা একে একে বিস্ফোরক কথা বলছেন যে তাদেরকে টাকা অফার করা হয়েছিল। নির্যাতিতার মা বাবা একে একে এসে এবারে বলছেন যে শ্মশানে কে টাকা মিটিয়েছেন ওনারা জানেন না। এবং আমরাও যে মারফত সূত্র মারফত জানতে পারছি, এই যে যিনি সন্দীপ ঘোষ যিনি ছিলেন, তিনি একদিনের মধ্যে নাকি টেন্ডার ডেকে ওই প্লেস অফ অকারেন্সের পাশের জায়গাটা ভেঙে দিলেন। এবারে সব কথাকে যদি একত্রিত করি এবং যদি ধরে নিয়ে শুধু তাই নয় 6 এবং 8 তারিখের দুটো সরকারি বিজ্ঞপ্তি নিয়ে চূড়ান্ত বিভ্রান্তি এবং চূড়ান্ত সংশয় দানা বেঁধেছে। আমরা কাল সেটা নিয়ে আলোচনাও করেছি যে অভিজ্ঞরা যদি স্বাধীনতা দিবসের প্যারেডের প্রস্তুতির কারণে তাদের যেতে হয়, তাহলে 8ই অগস্টে বোঝা যাচ্ছে যে এসএসকেএম হাসপাতালে তাদের যাওয়ার বিজ্ঞপ্তি রয়েছে, কিন্তু কেন সেটাকে উইথড্র করে 6 তারিখে ব্যাকডেটে একটা 6ই অগস্টের বিজ্ঞপ্তি ইস্যু করা হলো? সেখানে আরজিকর কোথায় স্বাধীনতা দিবসের প্যারেড রেড রোডে, আর কোথায় শহরের অন্য প্রান্তে আরজিকর? এরকম অনেকগুলো ধোঁয়াশার জায়গা থাকছে। আমি এখানে সন্দীপার কাছে আসবো। সন্দীপা, মৌপিয়াদি, সবার আগে আমি 2খানা লাইন বলতে চাই। সেটা একটা স্লোগান ছিল কোভিডের সময় 2011 মে মাসের। এখানে আমার ছোট বোন শতাব্দী আছেন, জুনিয়র ডক্টর। আরজি করের কান্না এই প্রিন্সি আর না, এই স্লোগানটি দেওয়া হয়েছিল এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। কেননা বিভিন্নভাবে এই সন্দীপ ঘোষ যে প্রোটোকল ডেকে মানে আনঅফিসিয়াল একটা থ্রেট কালচার সেখানে শুরু করেছিল বিভিন্নভাবে, সেই জন্য সেখানকার জুনিয়র ডাক্তাররা এই প্রতিবাদ করেছিল। এই প্রতিবাদ সেখানে ডক্টর শান্তনু সেন, ডক্টর নির্মল মাঝি, ডক্টর সুদীপ্ত ওনারা ছিলেন। এবং এই আন্দোলনকে ধামাচাপা, আমি যদি খুব ভুল না হই, আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য এই সন্দীপ ঘোষকে স্বাস্থ্য ভবনে তড়িঘড়ি ট্রান্সফার করা হয়েছিল। এবং এটা আমরা বলছি না, সেই সময়ে প্রত্যেকটা মিডিয়ায়, সোশ্যাল মিডিয়া, আপনারা সবাই ধাওয়া করা হয়েছিল, তাকে রীতিমতো ধাওয়া করা হয়েছিল। আবার সেই সন্দীপ ঘোষকে কেন লুকিয়ে চুরিয়ে, কেন রীতিমতো কম্পিটিশন হতে পারে যে এই ঘটনার পর, আরজিকর কাণ্ডের পর সিজিও কমপ্লেক্সে যে পুলিশ আধিকারিককে আমরা দৌড়তে দেখলাম, তিনি ভালো স্প্রিন্টার না সন্দীপ ঘোষ ভালো স্প্রিন্টার ছিলেন? অলিম্পিক্স অফ বেঙ্গল হতে পারে এটা নিয়ে একটা, এবং প্রশাসনিক ক্ষেত্রে হতে পারে, মেডেল টেডেল দিতে পারে, যাকে সে আলাদা ব্যাপার। কিন্তু দেবাংশু একটা কথা এখানে বললেন যে ধর্ষণ একটি সামাজিক ব্যাধি, সেটা তো আমরাও মানছি, মৌপিয়াদি সবাই মানছি আমরা, ধর্ষণ একটি সামাজিক ব্যাধি। এই ধর্ষণ নামক সামাজিক ব্যাধিকে যারা রাজনৈতিক আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, ধর্ষক দেয়, সেটাকে কোন ব্যাধি বলবো আমরা দেবাংশু? আমার আজকে কোনো বক্তব্য নেই কংগ্রেসের পক্ষ থেকে, আমাদের প্রশ্ন আছে, এবং প্রশ্ন শুধুমাত্র কংগ্রেসের থেকে নয়, একজন সহনাগরিক হিসেবে, একজন মহিলা হিসেবে মনে হচ্ছে যে এই বুনিয়াদী প্রশ্নগুলো করা প্রয়োজন। এবং যে আন্দোলনটাকে, যে বুনিয়াদী দাবি, আবারও বলছি, বুনিয়াদী দাবির যে আন্দোলনটা আজকে জুনিয়র ডক্টররা করছেন, সেটাকে বিভিন্নভাবে তৃণমূলের ওরা চেষ্টা করছে। আমি ঠিক এই জায়গাতে তোমার এই কথাটার রেস্টে নিয়ে আমি একটু দেখাবো আজকে তাতে নবতম সংযোজন চন্দ্রনাথ সিনহার মন্তব্য দেখুন। ঋতুপর্ণা যে সিনেমা আর্টিস্ট, ঋতুপর্ণা এখন জনপ্রিয় বাংলার নায়িকা, তিনি আন্দোলনে গেছিলেন, সেখানে আন্দোলনে গেছিলেন শ্যামবাজার থেকে শুরু করে সমস্ত জায়গায়। আমরা কি দেখলাম? ঋতুপর্ণাকে অপমানিত হতে হতো। সেখানে কিছু মানুষ মদ খেয়ে এসে ঋতুপর্ণাকে, ওজন নায়িকাকে ঠিলে ফেলে, সেও তো আন্দোলনে, সে সিনেমার আর্টিস্টে তর্জমা ফেলে দিয়ে তিনি সাধারণ মহিলা হিসাবে সে আন্দোলনে এসেছিল নেতৃত্ব দিতে, যে হ্যাঁ এই আসামি যারা করেছে তাদের ফাঁসি চায়, চরমতম শাস্তি চায়, কিন্তু তাকে আন্দোলনে অংশ নিতে দেওয়া হলো। কিছু মাথা যারা মাতলামো করছে সিপিএম এর ঝান্ডা নিয়ে, বিজেপির ঝান্ডা নিয়ে, তাদের আমাদের বাংলার মানুষ ক্ষমা করবে না, তাদেরও বাংলার মানুষ প্রশ্রয় দেবে না। এইভাবে আন্দোলনের নাম করে, পূর্ণামী এই কারণে আন্দোলনের নাম করে যারা মদ খেয়ে এসে আন্দোলনের নাম করে এখানেও মহিলাদের গায়ে হাত দিতে যায়, তাদেরও কিন্তু বাংলার মানুষ ক্ষমা করবে না।
এটা ঠিকই যে ঋতুপর্ণা সেনগুপ্তকে যেভাবে হেনস্থা করা হয়েছে তা যথার্থ কিনা এই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে, কারণ তিনি যিনিই হন না কেন তিনি তো আন্দোলনে এসেছিলেন। কিন্তু তা সত্ত্বেও চন্দ্রনাথ সিনহা যেভাবে আন্দোলনকারীদের দিকে আঙুল তুলছেন সেটা কি আরো একবার দেখিয়ে দিচ্ছে না যে তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা, যেটা সন্দীপা বলছিল, কিভাবে আন্দোলনকারীদের টার্গেট করছেন। একটা ছোট্ট বিরতির পর এ নিয়ে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। আমার এখানেই শতাব্দীর কাছে প্রশ্ন। শতাব্দী, চন্দ্রনাথ সিনহার যে বক্তব্য, ঠিকই ঋতুপর্ণা সেনগুপ্তকে যেভাবে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে সেটা সমর্থনযোগ্য নয়, কিন্তু সার্বিকভাবে আন্দোলন নিয়ে একের পর এক কটাক্ষ আসছে শাসক দলের একাধিক নেতার তরফ থেকে। উনি যেটা বলেছেন আমি যতদূর শুনলাম, উনি পুরো ব্যাপারটাকে উনি যেভাবে দেখছেন সেটা হচ্ছে যে শাসক দল যেভাবে দেখছে সেটা হচ্ছে যে বিরোধী দলগুলো শুধু আন্দোলন করছে। এবারে বিরোধী দলগুলো যদি শুধু শাসক মদ্যপানের উপরও জোর, যে মদ্যপান করে আন্দোলন করতে আসছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু হ্যাঁ এবারে যারা আন্দোলন করছে, যদি শুধুমাত্র পলিটিক্যাল দলগুলো আন্দোলন করতো তাহলে বোধহয় আন্দোলনটা এত ব্যাপক চেহারা নিত না। এটা যে কোনো মানুষই বুঝতে পারছে যে এটা শুধুমাত্র একটা দলীয় আন্দোলন যে হচ্ছে, দলগুলো নিজেদের মতন করে, অবশ্যই মানে আমাকে মার্জনা করবেন, নিজের মতন করে নিজের একটা ঘটনা ঘটলে চেষ্টা করে, কিন্তু তাছাড়াও এই একটা বিরাট গণ আন্দোলন গড়ে উঠেছে অনেক সাধারণ মানুষদের পার্টিসিপেশনই বেশি। আমি এখানে একটুখানি আসবো দেবাংশুর কাছে। দেবাংশু, ঠিকই যে কিছু রাজনৈতিকভাবে কিছু কর্মসূচি থাকছে, কিছু রাজনৈতিক দলের রাশ নেওয়ার চেষ্টা করছে কোনো কোনো জায়গায়, কিন্তু সার্বিকভাবে এত স্বতঃস্ফূর্ত একটা মাস মুভমেন্টকে এভাবে কি করে মেলাইন করা যায়? 14 তারিখ রাতে তো আমি নিজে পথে নেমেছি, সাংবাদিক হিসেবে না, প্রতিবাদী হিসেবে নেমেছি, ইন্ডিভিজুয়াল হিসেবে নেমেছি। এই গত 3 দিন আগে সেখানেও নামার ইচ্ছে ছিল, কিন্তু আমাকে অফিসে থাকতে হয়েছিল, আমি নামতে পারিনি। এরকম বহু সাধারণ মানুষ, বিভিন্ন পেশার সাধারণ, যারা মানে হোম মেকার থেকে শুরু করে, স্টুডেন্ট থেকে শুরু করে, এখানে মানে হরিপদ কেরানি থেকে আকবর বাদশা পথে নামছে। দেখুন, আমি একটা কথা বলি, আমার নিজের দিদি এবং বাড়ির বোন তারাও 14 তারিখ রাত্রিবেলা বেরিয়েছিলেন। তারা সিথির মোড়ের দিকে ছিলেন, আমার বাড়ি থেকে তাও আবার অটো করে তারা গিয়েছিলেন 8 কিলোমিটার, শুধুমাত্র এই আন্দোলনে যোগ দেবেন বলে। আমার নিজের ঘরে দিদি বোনের কথা বলছি। আমি আপনাকে একটা কথা বলি, তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এদের বক্তব্যই হচ্ছে দলের বক্তব্য। তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় 28 আগস্টের মঞ্চ থেকে স্পষ্ট করে বলেছেন যে মায়েরা বোনেরা রাত দখল করেছেন, যে মায়েরা বোনেরা রাস্তায় নেমেছেন, তাদের আন্দোলনকে আমি স্যালুট করি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই কথা বলেছেন। ফলে এনাদের বক্তব্যটাই মূল জায়গা। এবার আমি একটা কথা বলি, চন্দ্রনাথ বাবু যে বললেন মদ্যপ অবস্থায় ছিলেন ইত্যাদি, এটা কিন্তু চন্দ্রনাথ বাবুর অভিযোগ নন, এটা ঋতুপর্ণার অভিযোগ। ঋতুপর্ণা নিজে বলেছেন যারা আমাকে অ্যাটাক করেছে তাদের মধ্যে কিছু লোক মদ্যপ অবস্থায় ছিল, আমি ওটাই বলছি। ফলে স্বাভাবিকভাবে না না না, একদম না, আমরা তো জেনারেলাইজ করার পক্ষেই নই। বরং আমি একটা কথা বলি, এই যে আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন, এই সাধারণ মানুষকে রেখে তাদেরকে শিল্ড করে তার আড়ালে বাম বিজেপির একটা অংশ এই আন্দোলনে যে আছে তার প্রমাণ হচ্ছে মৌপিয়াদি, আমাদের ঝান্ডাকে পোড়ানো হলো ওই দিন, তৃণমূল কংগ্রেসের পতাকাকে পোড়ানো হলো ওই দিন। আপনি আমার একটা কথা বলুন, কোন সাধারণ মানুষ দলীয় পতাকা পোড়ায়? তো এটা যারা করেছিল তারা কারা? আমার এখানে প্রশ্ন যে একই সঙ্গে শতাব্দী কথা বলার সময় শুরুতেই যেটা বলছিল যে এমন কিছু স্লোগান, যে স্লোগানগুলো খুব পলিটিক্যাল স্লোগান, বিচারের দাবি তো রয়েছে, বিচারের দাবিকে ছাপিয়ে কিছু নির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক স্লোগান, সেগুলো তো দেখা যাচ্ছে। আমি সবেতেই আসছি। প্রথম কথা, তৃণমূলের ঝান্ডা যেমন ওখানে জ্বালানো হয়েছে, তেমন কিছু বিচ্ছিন্নতাবাদী অপশক্তি বিজেপির ঝান্ডাও জ্বালিয়েছে। এবং আমি যখন বলতে গেলাম, আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে অভিযোগ জানাতে গেছি যে এরা কারা, কারণ আমি মনে করি না কোনো গণ আন্দোলনের কোনো মানে স্টেক হোল্ডারের পক্ষে কোনো একটি স্বীকৃত রাজনৈতিক দলে, সে যে কোনো রাজনৈতিক দল হোক, তার ঝান্ডা পোড়ানোটা সম্ভব বা এই আন্দোলনের সাথে সেটা মিল পায়। কিন্তু পুলিশেরও ব্যাপার হলো, আমি জানি না পুলিশ তৃণমূলের যারা ঝান্ডা পুড়িয়েছে তাদের ধরতে পেরেছে কিনা, বিজেপির যারা ঝান্ডা পুড়িয়েছে তাদের তো নাকি পুলিশ ওই স্পটে থেকেও, শ্যামবাজার 5 মাথার মোড়ে পুলিশ থেকেও তাদের ধরতে পারেনি। এই গেল এক।
দ্বিতীয় কথা, এখানে তৎপরতা নিয়ে, কনভিকশন নিয়ে কথা হলো। সায়নদাও একটা কথা বললেন যে আমরা কামদুনির কনভিকশন দেখেও ঘুরে এসেছি। 2 মাস আগে ধূপগুড়িতে একজন, মানে আমি তাকে ধর্ষক বলছি কারণ পুলিশের অভিযোগ, পুলিশের এফআইআর এ ধর্ষণের অভিযোগ রয়েছে, পরিমল সরকার নাম, তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের কি, ধর্ষণের অভিযুক্ত, সে 14 দিনের মাথায় সে বেল পেয়ে গেল। তো এইটা তো মানে যদি আপনি আজকে ইয়ে করছেন যে মাটিগাড়ার ঘটনা, শিলিগুড়ির ঘটনা, নিঃসন্দেহে এটা প্রমাণ হওয়ার কথা, মানে ভালো লেগেছে এটা দেখে যে ধর্ষকের ফাঁসি হবে, তেমনি তো পরিমল সরকারও তো একটা ঘটনা, এরকম একটা সিরিয়াস কেসে সে কারণে গতকাল সিবিআই এর লয়ারের আমি আসছি দেখুন, সিবিআই এর লয়াররা কিছু মিনিট পরে পৌঁছেছেন। আমার মনে হয় যে সেটা আরো বেশি সিরিয়াস হওয়া প্রয়োজন। আমি সিবিআই কে ডিফেন্ড করতে আসিনি, আমি মনে করি যে সিবিআই এর লয়ারের আরো বেশি ওখানে তৎপরতা থাকা প্রয়োজন। কিন্তু সিবিআই কেও তো কত দিকে লড়তে হচ্ছে বুঝতে হবে। সকালবেলায় সন্দীপ ঘোষ গিয়ে বলছে আমার বিরুদ্ধে সিবিআই তদন্তটা তুলে নিন, সিটের তদন্তটা হোক। আমি সিটের তদন্তটার সাথে ঠিক আছি। সন্দীপ ঘোষের বিরুদ্ধে সেখানে সিবিআই কে লড়তে হচ্ছে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে গিয়ে ইনপুট দিতে হচ্ছে, আপনার শিয়ালদা কোর্টে গিয়ে ইনপুট দিতে হচ্ছে। এই তো মাল্টি লেয়ার লড়াই সিবিআই কেও লড়তে হচ্ছে, আইনি লড়াই। তবু সিবিআই কে আরো বেশি সচেতন হতে হবে, আরো বেশি সজাগ হতে হবে, নিজের কাজে পাংচুয়াল হতে হবে। কিন্তু একই সাথে আমি বলছি, এই যে এখানে কনভিকশনের কথা এত আসছে না, কনভিকশনের সাথেও তো 48,600, এই পরিসংখ্যানটা আমার দেওয়া নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের দেওয়া, 48,600টি রেপ কেসের ঘটনা, তার বিচার হয়নি, এখনো পেন্ডিং, শুধুমাত্র এই পশ্চিমবঙ্গে। এই প্রশ্নের জবাব নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রীর কাছে নেই, এই জবাব রাজ্যের পুলিশ মন্ত্রীর কাছে নেই। আমি বলছি যে 48,000-এর নাম্বারটা বলছে, একটু আশেপাশের রাজ্যগুলোর নাম্বারটাও বললে ভালো হতো। একটু পশ্চিমবঙ্গের থেকে ছোট স্টেট বিহার, যেটা ওরা রাজত্ব করছে, 42টা আর ওদের 40টা লোকসভা সিট, সেটার নাম্বারটা বললে ভালো। আমি বলছি অভিযোগ না, কেন কম্পারেটিভ স্টাডিতে এই কারণে যেতে হবে কারণ আপনার প্যানেলে মৌপিয়াদি বিজেপি প্রতিনিধি বসে আছে। আপনি যদি আমি তো এখানে বাংলা বলছে, এক সেকেন্ড, আমি বাংলা বলছি অনুষ্ঠান অবশ্যই করছেন, কিন্তু বিহার বলছে তো একদম না। কিন্তু আমাদের দেশের নাম তো উগান্ডা নয় মৌপিয়াদি, আমাদের দেশের নাম তো ভারতবর্ষ। না না না, বিহার বলছে করছেন, আপনি বাংলা বলছে করছেন তো। কিন্তু যে রাজনৈতিক প্রতিনিধিকে আপনি বসিয়ে রেখেছেন সে তো আরো 20টা রাজ্য শাসন করছে। সে যখন আমার দিকে আঙুল তুলবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কথা বলে, তখন তার শাসন করা স্টেটগুলোর কি অবস্থা। বিজেপি বলুক আমরা বাংলায় নির্বাচনে ফাইট করব না, আমি অন্য রাজ্যের উদাহরণ দেব, খুব স্বাভাবিক কথা। এবার আমার দেবাংশুদা 10 সেকেন্ড বলছি, তৃণমূল তো সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন করেছিল, আপনিও সেই সময় ছিলেন। আপনি ওই একই সময় যখন ভাট্টা পাস চলে উত্তরপ্রদেশে একই জমি আন্দোলন চলছিল, এই তৃণমূল কংগ্রেস কতটা সরব হয়েছিল। মানে নিজের যখন নিজে বিরোধী তখন আমি এই রাজ্যের ইস্যুতে থাকবো, যখন আমি আমাকে কেউ প্রশ্ন করলে আমি তো বলতাম আমি রাজি, আমি বিরোধিতা করতে রাজি আছি। না না, তুমি তো বললে এখানে শুধুমাত্র দুজনের বক্তব্য চলে, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। যে আন্দোলনের যে স্বতঃস্ফূর্ত, এক সেকেন্ড দেবাংশু, এক সেকেন্ড অঙ্কন, এক সেকেন্ড দেবাংশু, না প্লিজ, ভিন্ন প্রসঙ্গে না। আমার সায়নের কাছে খুব সংক্ষেপে প্রশ্ন। সায়ন, এই প্রশ্নটা কিন্তু খুব জোরালোভাবে উঠছে যে এই যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, সেই আন্দোলন থেকে কোথাও রাজনৈতিক ফসল তোলার চেষ্টা হচ্ছে এবং সুনির্দিষ্টভাবে কেউ কেউ অভিযোগ করছেন যে বামেরা এ থেকে অক্সিজেন নেওয়ার চেষ্টা করছে। দেবাংশুর মা এবং দেবাংশুর বাড়ির দিদি তারা রাস্তায় নেমে বামেদেরকে অক্সিজেন দিচ্ছে, এটা কি দেবাংশু বলতে চাইছে? না মৌপিয়াদি, এই আন্দোলনটা গণ আন্দোলন। তোমার চ্যানেলে বসে সিপিআইএম এর পক্ষ থেকে রাজ্যবাসীর সামনে বলছি, এই আন্দোলনটা মানুষের আন্দোলন, এই আন্দোলনটা গণ আন্দোলন। আমরা এই আন্দোলনের সাথে আছি, আন্দোলন হাইজ্যাক করতেও নেই, আন্দোলনের কিচ্ছুতে নেই, আমরা এই আন্দোলনটার সাথে আছি, সংহতিতে আছি। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, ব্রেকে যাওয়ার আগে দেবাংশু একটা খুব সুন্দর কথা বলল যে ধর্ষণ একটি সামাজিক ব্যাধি। ঠিকই তো, পার্ক স্ট্রিটের ঘটনাতেও ধর্ষণ একটি সামাজিক ব্যাধি নিশ্চয়ই ছিল, কাদের খানও নিশ্চয়ই সেই ব্যাধিরই একজন ধর্ষক ছিল। তাহলে দেবাংশু একবার বলতো, গোটা পশ্চিমবাংলার লোক যখন জেনে গেল নুসরাত জাহান কাদের খানকে শেল্টার দিয়েছিল, তারপর নুসরাত জাহানকে এমপি করে দিয়ে তোমরা তাকে কোন রিওয়ার্ডটা দিয়েছিলে ভাই? 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা, এই যে এতক্ষণ ধরে কথা উঠলো কোন রাজনৈতিক দলের পতাকা পোড়ানো হয়েছে ইত্যাদি ইত্যাদি,
মৌপিয়াদি কোচবিহারে যখন সাধারণ মানুষ রাস্তায় নেমে গ্রাফিটি আঁকছে, সেখানে সাধারণ মানুষটা সিপিএম এর লোকাল কমিটির নেতা ছিল। সায়ন, তোমার কাছে তথ্যটা নেই এবং মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত চিত্র আঁকা হয়েছিল, ওটা মুছে দিয়েছিলেন সাধারণ মানুষ। উই ওয়ান্ট জাস্টিস লেখা মুছেন। তুমি স্টুডিওতে আছো, ভিডিওটা দেখো ভালো এক করে। সেকেন্ড, আমার এখানে এক সেকেন্ড শায়ন, এক সেকেন্ড, আমার এখানেও প্রশ্ন আছে যে নন্দীগ্রামের সময় তুমি হয়তো অনেক ছোট ছিলে, নন্দীগ্রামের সময় আমরা দেখিনি যে বুদ্ধদেব ভট্টাচার্য তার হাতে রক্ত নিঃশব্দ প্রয়াত হয়েছেন, তার মুখে রক্ত দিয়ে ছবি আঁকতে আমরা দেখিনি? হ্যাঁ, সেটা তো গণ আন্দোলনের রূপ ধরে পলিটিক্যাল পার্টি আড়ালে থেকে করেনি। যদি কেউ করে থাকে, যদি বলেন আমাদের কর্মীরা করেছে, আমার স্বীকার করতে অসুবিধা নেই, আমাদের কোনো কর্মী সেই ডিজাইন বানিয়েছেন। কিন্তু ওই সাধারণ মানুষের শায়ন, মৌপিয়াদি, আমি যে কথা তোমায় বলতে চাইছিলাম, দেখো এই সামগ্রিক গণ আন্দোলন, এই গণ আন্দোলন কিন্তু শান্তভাবে চলছে। এই গণ আন্দোলন কিন্তু ওই তৃণমূলের বিধানসভা ভাঙচুরের মতো নয়। এই গণ আন্দোলন কিন্তু মমতা ব্যানার্জির জাতীয় সড়ক অবরুদ্ধ করা নয়। আমার বাড়ির মা বোনেরা মৌপিয়াদি, আমরা কেউ মিছিলের সামনে থাকছি না, আমরা মিছিলের পিছনে থাকছি। মৌপিয়াদি, বাড়ির সামনে থাকছে সাধারণ বাড়ির মা বোনেরা। তৃণমূল বুঝতে পারছে না যে এই লড়াইটা ওরা লড়ছে মানুষের বিরুদ্ধে, এবং জেনে অজেনে মানুষকেই নিজেদের শত্রু বানিয়ে দিচ্ছে। এ প্রশ্নের উত্তর তৃণমূল মানুষের বিরুদ্ধে আমরা লড়ছি না। সাধারণ মানুষের এই লড়াইকে সমর্থন করি, তোমাদের চেয়ে বেশি সমর্থন করি, এইটুকু জানো। শায়ন আসবো, দেবাংশু আসবে, আরে ভাই নুসরাত জাহানকে তোমরা, আরে নুসরাত জাহান বাদ দাও বাবা, তোমাদের মুখ্যমন্ত্রী এরকম তো কতই হয় বলেছিল, তোমাদের মুখ্যমন্ত্রী এরকম তো কতই হয় বলেছিল, জানো? এক সেকেন্ড শায়ন, দেবাংশু দুজনকে একটু থামতে বলবো। তোমাদের স্বাস্থ্যমন্ত্রী দেবাংশু বলেছিল ছেলে তারা ভেবে রেপ করে দিয়েছে। যাদের মিনিস্টাররা এসব কথা বলে তারা কোন নুসরাতের গল্প শোনাচ্ছে? শায়ন আসবো, যাদের মিনিস্টার এসব কথা বলে। শায়ন আসবো। শতাব্দী কিছু বলতে চান? শতাব্দী। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমরা সবাই গণ আন্দোলনের কথা বলছি, কিন্তু দেখা যাচ্ছে যে দলীয় লোকজন এসে গেলে তারপরে গণ আন্দোলনের প্রসঙ্গে আর কথাই হচ্ছে না। সেই আন্দোলনের স্বরূপ বোঝাকে এগিয়ে নিয়ে যাবে, সেই আন্দোলনের স্বরূপ বুঝতে সাহায্য করবে, এরকম কোনো কথাই হচ্ছে না। ব্যাপারটাকে যাকে আমরা কোট আনকোট হোয়াটএভারটারই বলি, সেই জায়গায় এসে পৌঁছচ্ছে। একজন বলছেন ক বলছেন ক্ষয়ের রাজত্বে কি হয়েছিল, খ বলছেন কয়ের রাজত্বে কি হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। মানে এটাতে আমরা মনে করছি, জনসাধারণের পক্ষ থেকে আমরা মনে করছি যে এতে আন্দোলনের সার্বিকভাবে। আমার জাস্ট একটা প্রশ্ন আছে এখানে, যে কোথাও এই যে সাধারণ স্বতঃস্ফূর্ত আন্দোলন, এটা তো একদম র্যান্ডম ডাকে শুরু হচ্ছে, কিন্তু সেখানেও কি একটা আমরা ওরা শুরু হচ্ছে না? আমরা কখনো দেখছি এদের রাত দখল, ওদের রাত। আমি একটু বলে নিই, হ্যাঁ আমি একটু বলে নিই, যেটা বলার ছিল আমার, সেটা হচ্ছে যে যেরকম ধরা যাক, মানে এই সাধারণ মানুষের পক্ষ থেকে যেহেতু আমরা বলতে এসেছি, সুতরাং এটা বলা, ঋতুপর্ণার কথা এলো, আমার মনে হয় যে সেলিব্রিটি হওয়ার কারণে তিনি কিছুটা হলেও তো সেফ গার্ডেড, কিন্তু কিছু কথা কিছু খবর আমার দেওয়ার আছে। সেটা হচ্ছে যে বারাসাতে আমাদের যারা রাত দখল করছিল, এই শুনানির আগের রাত আমরা ভেবেছিলাম যেদিন শুনানি হবে, ক্যান্সেল হলো, তো সেই দিন 4 তারিখ, 5 তারিখে শুনানি ছিল। বারাসাতে শুনানির আগের দিন 4 তারিখে রাত দখলের সময় পুলিশ আক্রমণ করেছে এবং তাদের নামে নন বেলেবল কেস দিয়েছিল, কিন্তু কন্ডিশনাল বেল হয়েছে। এবং সেখানে মানে বিচারকরা নন বেলেবল দেওয়া সত্ত্বেও কন্ডিশনাল বেল দিয়েছেন, কারণ তাদের অপরাধের মাত্রা সেরকম কিছু ছিল না। বাসন্তীতে আমি এক্ষুনি একটা মিটিং থেকে শুনলাম যে এটা হয়েছে, এবং দিনহাটাতেও এটা হয়েছে। আমি জাস্ট এই খবরগুলো আমার মনে হলো যে মিডিয়াতে বলা দরকার, কারণ সাধারণ মানুষ, সাধারণ মেয়েরা বিশেষত রাত দখল করতে গিয়ে এই অসুবিধাগুলোর সম্মুখীন হচ্ছেন, কোথাও পুলিশ এবং কোথাও ঘটনাচক্রের শাসক দল যেহেতু তৃণমূল, আমার মনে হয় না যে অন্য কেউ শাসক দল থাকলে বিরাট কিছু অবস্থার পরিবর্তন হতো, কিন্তু ঘটনাচক্রে তৃণমূল, টিএমসিপি বা টিএমসির লোকেরা কিন্তু তাদের এসে শাসাচ্ছেন, এটা ঘটছে। এটা আমার মনে হয় যে মিডিয়ায় বলা প্রয়োজন, যাতে তারা যে অসুবিধার মধ্যে আছেন সেটা আসে। ঠিক এখানেই প্রশ্ন দেবাংশুর কাছে। দেবাংশু, আমি শুধু একটা ভিডিও দেখাবো, এই যে কল্যাণী জেএনএম এর হাসপাতালের ছাত্র নেতার বিরুদ্ধে অভিযোগ, ভাইরাল ভিডিওতে হুমকি দিচ্ছে আইনি পরামর্শদাতা, যে হাসপাতালের আইনি পরামর্শদাতা তাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে, এবং অভিযুক্ত চিকিৎসক ছাত্রনেতা মোহাম্মদ অখিল।
বিশ্বাস ইন মেকিং, অভিক দে ইন মেকিং, সন্দীপ ঘোষ ইন মেকিং, এরকম যে কতজন ইন মেকিং রয়েছে এখন এক এক করে বেরোচ্ছে। দেখুন আমি একটা কথা বলি, এই যেরকম এই ঘটনাটা আপনি দেখতে পাচ্ছেন, আপনি দেখালেন, প্রথম কথা তো আমি শুনতে পাচ্ছি না ঠিক স্পষ্ট কি বলছেন উনি না বলছেন, তবে আমি একটা কথা বলি, যেরকম আপনি বললেন যে খুনের অভিযোগ মানে খুনের হুমকি দিয়েছেন, এরকম ঘটনা যদি কেউ ঘটিয়ে থাকে আমরা সবসময় এরকম ঘটনাকে নিন্দা জানিয়ে এসেছি এবং প্রশাসনের মতো করে অ্যাকশন নিয়েছে। আমি এক্ষেত্রেও বলতে পারি যদি খুনের অভিযোগ জানিয়ে থাকেন কাণ্ডের জন্য যার পর এরা এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, যেমন আরজিকর কাণ্ডের পর অবশেষে বিরূপাক্ষ বা অভিক দে তারা স্ক্যানারে এসেছে। আমি মৌপিয়াদি একটা কথা বলি, কেউ কোনো ঘটনা ঘটানোর আগে পর্যন্ত তো আমরা কেউ জ্যোতিষ নই যে আমরা মৌপিয়াদি জানতে পারবো কে কি বলছে। যদি সন্দীপ ঘোষ নিয়ে এক সেকেন্ড, সন্দীপ ঘোষ নিয়ে হুইসেল ব্লোয়ার আক্তার আলী 1 বছর আগে একদম আমি একটা কথা বলি, সন্দীপা বলছিল একদম বলেছিলেন কিন্তু আমি একটা কিন্তু মৌপিয়াদি আমি আপনাকে আরো একটা কথা বলি, অবশ্যই সন্দীপ ঘোষকে নিয়ে আরো আগে সচেতন হওয়া উচিত ছিল, কিন্তু এখানে আমি আরো একটা আপনাকে কথা বলি, মানে একটা চিকিৎসকদের মধ্যে চিকিৎসকদের নিজেদের মধ্যে মৌপিয়াদি চিকিৎসকদের নিজেদের মধ্যে অনেক রকমের নিজস্ব লবির লড়াই আছে। চিকিৎসকদের নিজেদের মধ্যে লড়াই বলা হচ্ছে, আমি বলছি চিকিৎসকদের নিজেদের মধ্যে লবির লড়াই আছে, গোষ্ঠীর লড়াই আছে, এবং সেই কারণে প্রশাসনের কাছে এরকম অনেক অভিযোগ প্রায়শই জমা পড়ে যেগুলোর ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে সারবত্তা পাওয়া যায় না। সেই কারণে হয়তো কোথাও একটা স্টেপ মানে একটা জায়গা পেয়ে গিয়েছিলেন সঞ্জীব ঘোষ। জানতে পারছে এছাড়া প্রশাসনের কাছে কোনো ইন্টেলিজেন্স নেই, কোনো ইন্টেল নেই, এবং দেবাংশু বললেন যে প্রশাসন ব্যবস্থা ইন্টেলিজেন্স ছিল তো ম্যাডাম, এই ইন্টেলিজেন্সে তো কলকাতা পুলিশ ইস্ট বেঙ্গল মোহনবাগানের মুখ বন্ধ করেছিল ইন্টেলিজেন্সে, তখন তো আপনারা আপত্তি জানিয়েছিলেন, ওই সময় আপত্তি জানিয়েছিলেন তো, যখন আপত্তি জানিয়েছিলেন তো তখন ইন্টেলিজেন্স মানে সিলেক্টিভ প্রতিবাদ, কলকাতা পুলিশের ইন্টেলিজেন্সের সিলেক্টিভ প্রতিবাদ তখন কোথায় স্বীকার করেছে তো, বিনীত ভাই স্বীকার করেছে, আরজিকর ভাঙচুরের সময় পুলিশের ইন্টেলিজেন্স কোথায় গেছিল স্বীকার করেছেন, ভুল হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন, ভুল হয়েছে ইন্টেলিজেন্স কেন, সিপি এখনো পদে রয়েছে কেন, দেবাংশু এক সেকেন্ড, সন্দীপা খুব এক সেকেন্ড না না ইন্টেলিজেন্স বলেছো তুমি কাকে শাস্তি পেতে, দেবাংশু আমার নাম সন্দীপা, একদম আপনি বলুন আমি জানি আপনার নাম সন্দীপা। সুতরাং ধর্ষণ এবং এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড নিয়ে মানে এরকম চিৎকার চেঁচামেচি করে লাভ নেই, তো সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, টু দা পয়েন্ট আসতে হবে। দেবাংশু একটা কথা বলেছেন যে মৌপিয়াদি যে প্রশাসনিক ব্যবস্থা হয়েছে, কি প্রশাসনিক ব্যবস্থাটা নিয়েছে, দল থেকে বহিষ্কার করা আর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া এক। যেই লোকটা বলেছে মা বোনেদের বিকৃত ছবি দেওয়ালে দেওয়ালে টাঙিয়ে দেওয়া হবে, সেই মানুষটার এগেইনস্টে প্রশাসন কি ব্যবস্থা নিল, পুলিশ কি ব্যবস্থা নিল, দেবাংশু আজকে এখানে বলে দিক অ্যারেস্ট করা হয়েছে না, বিরূপাক্ষ বিশ্বাস অভিক দেকে কাস্টাডিতে নেওয়া হয়েছে না, সন্দীপ ঘোষের মতো একটা কালপ্রিট দিনের পর দিন সেখানে তার এই নেক্সাস চালিয়ে গেছে, সিন্ডিকেট চালিয়ে গেছে, পুলিশ তাকে ছুঁতে পারেনি। ইনফ্যাক্ট এই ঘটনা ঘটার পর পুলিশের উচিত ছিল, বিনীত গোয়েলের উচিত ছিল সন্দীপ ঘোষকে কাস্টাডিতে নেওয়ার, জিজ্ঞাসাবাদ করার, করেছে আর এরই মধ্যে দল থেকে সরানোর প্রশাসনিক ব্যবস্থা আলাদা দেবাংশু, তুমি আজকে আমরা অখিলগিরি আমাদের মন্ত্রী অখিলগিরি তাকেও আমরা আমাদের দল থেকে সরিয়েছি কুকথা বলার জন্য, আপনাদের দলে হাজার একজন কুকথা বলেছেন, সরাতে পেরেছেন? দেবাংশু এক সেকেন্ড, সন্দীপা এক সেকেন্ড, সায়ন এক সেকেন্ড, আমি আসবো, আমি শুধু দেখাবো যে এরই মধ্যে আরেক মৃত্যু গতকাল আমরা দেখিয়েছি, আরজিকর মেডিকেল কলেজে দুর্ঘটনাগ্রস্ত এক যুবক, তার মৃত্যু হয়। তার পরিবারের অভিযোগ যে যেহেতু কর্মবিরতি চলছে তাই দীর্ঘক্ষণ তাকে অ্যাটেন্ড করা হয়নি, প্রবল রক্তক্ষরণ হচ্ছিল এবং সেই রক্তক্ষরণের জন্য তিনি প্রাণ হারান। এ নিয়ে ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও যারা কর্মবিরতি করছেন যে জুনিয়র ডাক্তাররা তারা এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন, যদিও তারা বলছেন যে কর্মবিরতির কারণে বা কোনো গাফিলতির কারণে এই মৃত্যু নয়। দেখুন। শুক্রবার কলকাতা টিভি বাংলা বলছে চলাকালীন এই খবর ব্রেক করে। অভিযোগ চিকিৎসকদের আন্দোলনের জেরে মৃত্যু হয় কোন্নগরের এক যুবকের। বাস দুর্ঘটনায় গুরুতর জখম হন বিক্রম ভট্টাচার্য। আরজিকর হাসপাতালে 3 ঘন্টা অপেক্ষার পরেও চিকিৎসা হয়নি বলে পরিবারের অভিযোগ। চিকিৎসায় চোখের সামনে মারা গেল বিনা চিকিৎসাতে। এই খবর সম্প্রচারের পরেই তোলপাড় পড়ে যায়, সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে মায়ের আরতি। এক্স হ্যান্ডেলে কলকাতা টিভির ওই ফুটেজ ট্যাগ করে পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে তোলার জন্যই রক্তক্ষরণটাকে আনতে হবে, আর তার মানে তাহলে জুনিয়র ডাক্তাররাই পুরো হাসপাতাল চালাচ্ছে,
হাসপাতাল অন্য কোনো ডাক্তার নেই, সেটাও সরকার স্বীকার করুক। সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট এসছে তাতে পরিষ্কার বলা হয়েছিল যে ওনাদের অনুরোধ করা হয়েছে যে আন্দোলন চলতেই পারে, কিন্তু আপনারা চিকিৎসায় ফিরে যান, কারণ বিচারপতিরা যদি আন্দোলন করেন, চিকিৎসকরা যদি আন্দোলন করেন, আন্দোলন কেউ বন্ধ করতে বলছে না, আন্দোলনকে থামিয়ে দিতেও বলছে না, আন্দোলন শেষ হয়ে যাক কেউ বলছে না। আন্দোলন তো নিশ্চয়ই প্রয়োজন, আন্দোলন করা প্রয়োজন। এই সরকারের বিরুদ্ধে, এই পুলিশের বিরুদ্ধে, এই অব্যবস্থা, এই ব্যভিচারের বিরুদ্ধে আন্দোলন প্রয়োজন। মায়ের এই আরতি আন্দোলনকারী চিকিৎসকদের মধ্যেও প্রতিক্রিয়া তৈরি করে। সত্যিই কি চিকিৎসায় গাফিলতির কারণেই ওই তরতাজা যুবকের মৃত্যু? আমরা চেষ্টা করেও আর কি ওনাকে বাঁচাতে পারিনি। এটাও ঠিক নয় যে ওনাকে অ্যাটেন্ড করা হয়নি। আমাদের যিনি মেডিকেল অফিসার বা সিনিয়র ডক্টররা ছিলেন অ্যাট মোমেন্ট ট্রমাতে, তখন ওনারা সেইভাবেই সেই প্রোটোকল মেনেই চিকিৎসা শুরু করেছিলেন। তো ওই আনঅ্যাটেন্ডেড অবস্থায় বিনা চিকিৎসায় মারা গেছেন, এই ন্যারেটিভটা সম্পূর্ণরূপে ভুল। পাল্টা বিক্রমের মায়ের দাবি মিথ্যে বলছে ওরা। আমার ছেলে কষ্ট পেয়ে মরেছে, অনেক কষ্ট পেয়ে মরেছে, অনেক যন্ত্রণা পেয়ে মরেছে ডাক্তারদের জন্য, ডাক্তারদের গাফিলতির জন্য। কোনো পরিষেবা দেয়নি। আছে ডাক্তাররা মিথ্যা কথা বলছে, ডাক্তাররা মিথ্যা কথা বলছে। আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে প্রায় 1 মাস দীর্ঘ আন্দোলন দেখেছে কলকাতা সহ গোটা রাজ্য। ছাত্র সমাজের নবান্ন অভিযানে হিংসা তাণ্ডবের শিকার হন কলকাতা পুলিশের সাইবার সেলের অফিসার দেবাশিস চক্রবর্তী। দৃষ্টিশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দেবাশিস হায়দ্রাবাদে চিকিৎসাধীন। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে শুক্রবার রাজ্য জুড়ে চাক্কা জ্যামের ডাক দেয় বিজেপি। নদিয়ার ফুলিয়া রানাঘাটের মাঝে 12 নম্বর জাতীয় সড়কে আটকে পড়ে অ্যাম্বুলেন্স। ঠিক সময় চিকিৎসা না পেয়ে মৃত্যু হয় এক অন্তঃসত্ত্বার। রাস্তা অবরোধ করেছে, সেই অবরোধের গতিতে 13 থেকে 14 মিনিট আমার ঘোরপাক খাওয়া লাগবে। হাসপাতালে যেতে পারিনি সময় মতো, টাইম মতো আমি পৌঁছতে পারিনি। তাই আমার প্রায় একই রকম ঘটনার সাক্ষী থাকে কালনার নাদনঘাট থানা এলাকার মানুষ। মহিলার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আরজিকরে নৃশংস ধর্ষণ খুনের ঘটনায় বিচার চাইছেন প্রত্যেকে, কিন্তু বিচার চাইতে গিয়ে অবিচারের শিকারও কি হচ্ছেন কেউ কেউ? প্রশ্ন উঠছেই। কলকাতা টিভি। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি খুব সংক্ষেপে শুধু এক এক করে সবার কাছে আসবো যে আমরা আবারও বলছি যে চিকিৎসকদের যে দাবি দাওয়া ক্ষোভ সেটা জাস্টিফাইড, কিন্তু কোথাও কর্মবিরতিটা কি এবার তুলে নেওয়া প্রয়োজন বলে মনে হয় না শতাব্দী? কারণ গোটা সমাজ চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছে, গোটা সমাজ। কিন্তু আমরা জানি না যে এই ছেলেটি সেও হয়তো রাত দখলে নেমেছিল, সেও হয়তো বিচার চাইতে নেমেছিল। আমি প্রথমে একটু বলে দিই যে সন্দীপাদি ভুল করে আমাকে চিকিৎসক ভেবেছেন, কিন্তু আমি চিকিৎসক নই। আমি লিঙ্গ রাজনৈতিক আন্দোলনের পক্ষ থেকে এসেছি। এবার চিকিৎসকদের যে কর্মবিরতির বিষয়ে যে কমেন্টটা করতে বললেন আপনি, যে চিকিৎসকদের গণকনভেনশনে এবং অন্যান্য জায়গায় কথাবার্তা বলে আমি দেখেছি যে ওদের নির্দিষ্ট 5টি দাবি আছে। তো সেই দাবিগুলি মানা হলে তার মধ্যে অবশ্যই প্রথম দাবিটি হচ্ছে তদন্ত এবং শাস্তি, বিচার এবং শাস্তি যতটা দ্রুত করা যায়। কিন্তু তার পরবর্তী যে দাবিগুলো ছিল তার মধ্যে বিনীত গোয়েলের অপসারণ ইত্যাদি ইত্যাদি আরও যা কিছু ছিল। তো তাদের মনে হয়েছে, তাদের যেটা দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে যে এই দাবিগুলোর ব্যাপারে বিন্দুমাত্র কর্ণপাত করা হচ্ছে না, যেটা কিন্তু করা যেত। এমনকি সন্দীপবাবুর যেটা হয়েছে সাসপেনশন, সেটাও কিন্তু একটা রেগুলেটরি ব্যাপার। মানে কর্ণপাত তো বিক্রম ভট্টাচার্যের পরিবার করার কথা নয় না, তারা কেন মাসুল দেবেন? হ্যাঁ, সেটা দেখুন, একজন যদি চিকিৎসকের গাফিলতিতে মারা যান, আমি যতদূর জানি 4 জায়গায় সেটা নিয়ে মানে সেই বিষয়ে কেস দাখিল করা যায় 4 জায়গায়। এটা এই ফেসিলিটি আর কোথাও নেই। মেডিকেল কাউন্সিল থেকে শুরু করে একেবারে কোর্ট পর্যন্ত খুব সংক্ষেপে আমি এখানে সায়নের কাছে আসব। সায়ন, সুতরাং আমার এই নিয়ে যেটা ওরা দাবি করছেন, আমি সেটাকেও মানে সেটাকে একেবারে ফেলে দিচ্ছি না। আমার মনে হচ্ছে যে এটা তদন্ত হোক যে আদৌ চিকিৎসকের গাফিলতি ছিল কিনা। মোপিয়াদি, প্রথম কথা হচ্ছে সংক্ষেপে, সায়ন সংক্ষেপে, আমাকে শেষ করতে হবে। মোপিয়াদি, প্রথম বিষয় হচ্ছে গোটা চিকিৎসক সমাজ কর্মবিরতিতে যায়নি, জুনিয়র ডাক্তাররা গেছে। সায়ন, এটুকু ইনফরমেশন আমার কাছে আছে, তার মানে গোটা এটুকু ইনফরমেশন আমার কাছে আছে। কিন্তু আমি তোমাকে একজনের কথা বলছি, যিনি দীর্ঘদিন এরকমই এক শিক্ষা প্রতিষ্ঠানের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, 70 মহিলা,
তিনি বলছেন যে তিনিও আবেদন করছেন, তিনি নিজে চিকিৎসক, তিনি আবেদন করছেন, তিনি পথে নামছেন, তিনি বিচার চাইছেন, তিনি আবেদন করছেন যে জুনিয়র ডাক্তাররা হচ্ছে ব্যাকবোন অফ দ্য সিস্টেম। সরকার পক্ষের গাজোয়ারির জন্যই তো এটা হচ্ছে, কি প্রথম দিন থেকে হচ্ছিল? সায়ন, শুধু সরকার গাজোয়ারি করতে করতে মিসহ্যান্ডেল করতে করতে এখানে গিয়ে পৌঁছালো। যখন এরকম কর্মবিরতি হচ্ছিল তখন জ্যোতি বসুর অবস্থান কিন্তু অত্যন্ত কঠোর ছিল। আগের দিন তৃণমূলের নেতা এটাই বলছিল আমাকে। হ্যাঁ বলো। তৃণমূলের নেতা বলেন যে সূর্য পূর্ব দিকে ওঠে, কারণ আমিও বলি সূর্য পূর্ব দিকে ওঠে এবং তুমিও বলো সূর্য পূর্ব দিকে ওঠে, যেটা সঠিক সেটা একই হয়। তোমার কোয়েশ্চেন আমার কাছে এটাই ছিল যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্যই কি মৃত্যু হচ্ছে? আমরা তো খুব স্পেসিফিক ভাবে বললাম রাজ্য সরকারের গাজোয়ারি মনোভাবের জন্য বিষয়টা প্রমাণ হচ্ছে। কর্মবিরতি যেহেতু আমার বক্তব্যটা সামাজিক, আমি প্রশাসনিক কথা অ্যাঙ্গেলে বলছি না, আমি বলছি একজন চিকিৎসকের এরকম পরিণতি হয়েছে, গোটা সমাজ চিকিৎসক সমাজের পাশে আছে। যিনি ফুটপাথে টোস্ট বিক্রি করেন তিনি বিনা পয়সায় টোস্ট দিচ্ছেন, সেই সমাজ পাশে আছে। মৌপিয়াদি জুনিয়র ডাক্তাররা কি বলেছে? লড়াইটা সরকারের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে তো নয়। করুক না, এত কিসের ইগো? আমাদের সময় একদম শেষ, আমাদের এখানেই শেষ করতে হবে, একদম সময় শেষ, আমি শেষ করতে বাধ্য হচ্ছি। বাংলা বলছি এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।